আসসালামু আলাইকুম, শের হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 18 সেপ্টেম্বর 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট কিছুটা হলেও আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তবে দুঃখের বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। এর মানে হচ্ছে যে সেল প্রেশার অনেকটা কমে গিয়েছে, অর্থাৎ কেউ এখন আর সেল করতে চাচ্ছে না এবং বড় বড় বিনিয়োগকারীরা হয়তো বাই করতে চাচ্ছে, এই জন্যই মূলত আসলে লেনদেন কম হচ্ছে এবং মূল্যভিত্তিগত শেয়ারের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম হয়েছে আমরা খেয়াল করছি। তো যাই হোক, আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 12.53 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি 8.37 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি 7.49 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আমরা আপ হতে দেখলাম। এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট পুলারে আজকে ইসলামী ব্যাংক এবং বিকন ফার্মা তারা ভালো পরিমাণে আপ করেছে, মার্কেটকে 8 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক তারা 4.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্টের মতো আপ করেছে এবং কোহিনুর কেমিক্যাল, এখানে ইউসিবি, এখানে আইএফআইসি এবং লাফারহুল সিমেন্ট আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। বাকি সবাই মোটামুটি আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে রেনাটা, এখানে ব্যাট বিসি, জিপি এবং পদ্মা অয়েল আমরা দেখতে পাচ্ছি যে তারা মোটামুটি 1 থেকে 2 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 113টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 59টির এবং পতন ঘটেছে 224টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি একটু হতাশা হওয়ারই কথা, প্রায় 80 কোটি টাকার মতো কম লেনদেন হয়েছে আজকে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে 553.637 কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে, যেটা সত্যি আমরা বলতে পারি হতাশাজনক। যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতেছি টপ গেইনের আজকে বিকন ফার্মা, তারপর এখানে সোনালী পেপার, এখানে সোনালী আঁশ, এরা কিন্তু হল্টেড হয়েছে বা হল্টেডের কাছাকাছি হয়েছে আমরা খেয়াল করছি। এছাড়া বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, লুজারের ক্ষেত্রে এখানে প্রিমিয়ার লিজিং এখানে 10% মতো মাইনাস হয়েছে, বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে সোনালী আঁশ মোটামুটি ভালোই লেনদেন হয়েছে, ব্র্যাক ব্যাংকও মোটামুটি ভালোই লেনদেন হয়েছে, আর বাকি সবাই মোটামুটি, যেমন লিনডেভিডি আজকেও কিন্তু লেনদেনের শীর্ষের মধ্যে রয়েছে, অর্থাৎ 10-এর মধ্যে রয়েছে। তো লিনডেভিডি কিন্তু একটি আমরা বলতে পারি ভালো শেয়ার, যদিও আজকে মাইনাস হয়েছে, কিন্তু তারপরও আশা করা যায় এই শেয়ারটি সামনের দিনে ভালো করতে পারে, যেহেতু এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সেক্ষেত্রে বলা যায়। যাই হোক, এরপর আমরা এখানে যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে জুট সেক্টরটি ভালো বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পেপার অ্যান্ড প্রিন্টিং মোটামুটি ভালো আমরা বলতে পারি লেনদেন হয়েছে, সেই ক্ষেত্রে ভালো বৃদ্ধি পেয়েছে। আর আমরা যদি এখানে খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখছি খারাপের তেমন একটা খারাপ নেই। তারপর আমরা বলতে পারি এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরের তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে। এরপর আমরা এখানে দেখতে পাই ব্লক মার্কেটে আজকে ইবিএল ভালো লেনদেন হয়েছে, মোটামুটি লেনদেন হয়েছে এআইএল। এরপর আমরা দেখছি ব্যাট বিসি মোটামুটি ভালোই লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। এছাড়াও সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক মোটামুটি ভালো লেনদেন হয়েছে বলা যায়। আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উত্থানেও শেয়ার পাচ্ছে না বড় বিনিয়োগকারীরা। তো মূলত আজকে মার্কেট কিন্তু অনেকাংশে উত্থান হয়েছে বলা যায়। তো সেই ক্ষেত্রে এই উত্থানের কারণে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা মোটামুটি একটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেল প্রেশার নেই। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু এমনিতেই এত বেশি পরিমাণ মাইনাস হওয়াতে কিন্তু তাদের অবস্থা এমনিতেই খারাপ, অর্থাৎ এখনও পর্যন্ত তাদের কেনা দাম বা মূলধন এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। তো সেই ক্ষেত্রে তারা এখনও সেল করতে চাচ্ছে না। অপরদিকে বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু চাচ্ছিল একটা সেল প্রেশার ক্রিয়েট করতে, যাতে করে তারা শেয়ার সংগ্রহ করতে পারে, কিন্তু এই ধরনের কিছু তারা করতে পারেনি। অর্থাৎ তাদের যেই প্ল্যানটা ছিল সেটা কিন্তু সাকসেসফুল হয়নি। এবং এই কারণে কিন্তু আজকে আমরা টাকার অঙ্কে লেনদেনটা দেখতে পেয়েছি অনেকাংশে কম, তবে মূল্য বৃদ্ধি পাওয়া শেয়ারের সংখ্যাও কিন্তু তুলনামূলকভাবে কম, কিন্তু পয়েন্ট কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে সেই হিসেবে। তো যাই হোক, আশা করব আগামী দিনে মার্কেট আবারও আপ হবে এবং লেনদেনও বৃদ্ধি পাবে।
তবে সেই ক্ষেত্রে আমি আশা করব যে সেল প্রেশার যাতে না হয়। সেল প্রেশার ক্রিয়েট হলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের আবারও লসে পাল্লায় পড়তে হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে প্রথম নিউজটি। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 166 কোটি টাকার শেয়ার ইস্যু করবে সাবমেরিন কেবল। তো মূলত বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল। তো আমরা দেখতে পাচ্ছি সরকারের শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে 2,21,33,333টি শেয়ার ইস্যু করবে। এই জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 75 টাকা। তো ব্যাপারটা হচ্ছে অভিহিত মূল্য 10 টাকা রেখেই 65 টাকা প্রিমিয়াম নেওয়া হবে। এই ক্ষেত্রে 166 কোটি টাকা খরচ হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। এখন ব্যাপারটা হচ্ছে এখানে যেটা যে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের সভাপতিত্বে 920তম সভায় এই বিষয়টাকে অনুমোদন দেওয়া হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই শেয়ারটা আসলে কাদের আন্ডারে থাকবে বা কাদের অনুকূলে ইস্যু করা হবে, সেটা হচ্ছে যে সরকারের অনুকূলে মূলত বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করা হবে। অর্থাৎ এই শেয়ারের মালিকানা থাকবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুকূলে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। এখন দেখা যাক কি হয়, কারণ শেয়ার সংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু এটার ইপিএসও কিন্তু ওরকমভাবে ভাগ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের একটু মাথায় রাখা দরকার বিষয়টা। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তা আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন। এবং এই শেয়ারগুলো হচ্ছে ইস্টার্ন ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আলিফ ইন্ডাস্ট্রিজ, এসবিএসি ব্যাংক অর্থাৎ সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটি কিন্তু ভালো কয়েকদিন যাবতই আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারগুলো ভালো লেনদেন হচ্ছে। তো মূলত আজকে এই শেয়ারগুলো মিলে 35,74,00,000 টাকার বেশি লেনদেন হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন। আশা করা যাচ্ছে এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ইস্টার্ন ব্যাংক 14,02,50,000 টাকার শেয়ার। যাই হোক, হচ্ছে ব্যাপার স্যাপার। যাই হোক, এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য যোগান বেড়েছে। তো মূলত এটা খুবই একটা ভালো দিক দেশের ব্যাংক খাতের জন্য। এতদিন পর্যন্ত দেশের ব্যাংক খাত কিন্তু তারল্য সংকটে ভুগছিল, অর্থাৎ ব্যাংকে গেলে কেউ টাকা তুলতে পারতো না। এবং দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ব্যাংকের প্রতি আস্থা কমে যাওয়াতে কিন্তু মানুষ ব্যাংকে টাকা রাখার তুলনায় উত্তোলন করতে বেশি ব্যস্ত ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের তারল্য সংকট সৃষ্টি হয়েছিল। তবে নতুন সরকার আসার পরে কিন্তু আস্তে আস্তে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ভূমিকার কারণে আস্তে আস্তে তারল্য সংকট দূর হয়ে বর্তমানে তারল্য বৃদ্ধি পাচ্ছে বা তারল্য যোগান বাড়ছে। তো সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় দেশের অর্থনীতির ক্ষেত্রে। এবং এটার মূল কারণটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। বাণিজ্যিক ব্যাংক কর্পোরেট গ্রাহক ও আমানতকারীদের কাছ থেকে দেশের বাণিজ্য ব্যাংকগুলো তহবিল সংগ্রহ করছে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সাহায্য পাচ্ছে। এছাড়াও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকেও কিন্তু কল মানি হিসেবে সংগ্রহ করতে পারে টাকা। এছাড়াও কর্পোরেট গ্রাহকদের কাছ থেকেও কিন্তু হিউজ পরিমাণ টাকা পেতে পারে। সেটা হতে পারে ঋণের যেই কিস্তি রয়েছে সেটা পেতে পারে, অথবা জমা রাখতে পারে একটা হিউজ অ্যামাউন্টের টাকা ব্যাংকে, সেটাও হতে পারে। তো এই সকল কারণে কিন্তু আমানতের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে এবং বিনিয়োগকারীরা অর্থাৎ যারা ব্যাংকে আমানত রেখেছে তারাও লাভবান হচ্ছে। অপরদিকে আমরা বলতে পারি যে যারা টাকা উত্তোলন করতে চায় তাদেরও কিন্তু সঠিক সময়ে টাকাটি পাওয়ার নিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। তো এটা খুব একটা ভালো দিক। আশা করা যাচ্ছে যে ব্যাংকের যেই চড়াই উতরাই রয়েছে সেগুলি অতিক্রম করে ব্যাংক আবার ভালো করতে পারবে। এছাড়াও ব্যাংকগুলো কিন্তু গ্রাহকদেরকে চড়া সুদে আমানত নিচ্ছে আর কি, অর্থাৎ গ্রাহকদেরকে বেশি পরিমাণ সুদ দিচ্ছে এবং সেই বিপরীতে আমানত নিচ্ছে। তো মূলত এই জিনিসটা আমার কাছে বাস্তব মনে হয়, কারণ আমার একটা ব্যাংক পরিচিত রয়েছে, একটা ইসলামী ব্যাংকই, তারা কিন্তু একটা ভালো পরিমাণ আমরা বলতে পারি যে আমানতের বিপরীতে মুনাফা দিচ্ছে। এটা কিন্তু সাধারণত আগে দেখা যায়নি। আগে যেমন 9-6% ছিল, অর্থাৎ 6% ছিল আমানতের বিপরীতে সুদ, আর 9% ছিল হচ্ছে আমরা বলতে পারি যে ঋণের বিপরীতে যে সুদটা নেওয়া হতো সেটা। তবে এই 9-6-এর এই যে বারটা ছিল, এটা ছিল একটা অবৈজ্ঞানিক, যেটা আসলে বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল, এবং ছেড়ে দেওয়ার ফলেই কিন্তু আস্তে আস্তে বাজার স্বাভাবিক হয়েছে, এটা আমরা কিন্তু খেয়াল করছি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়। আশা করা যাচ্ছে এই নিউজগুলো আগামী দিনে মার্কেটকে আরও গতিশীল করবে এবং আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।